ধরুন আপনি একজন বিজ্ঞানী, মমির ওপর গবেষণা করেন। মিশরে গিয়েছেন মমির থেকে এক টুকরো কাপড় নিতে। আপনি দেখতে চান যে কী রাসায়নিক ব্যবহার করে তারা এতদিন মমিকে বাঁচিয়ে রাখে। কিন্তু সমস্যা আসে এরপর। এই মমি নাকি অভিশপ্ত। আগে দুজন বিজ্ঞানী এর উপর কাজ করেছেন। দুজনের মধ্যে একজন মারা গিয়েছেন আর অন্যজন উন্মাদ হয়ে গিয়েছেন। নমস্কার, আমরা থিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম পঞ্চম রামেসিসের মমি। গল্পটি লিখেছেন হরিশচন্দ্র গাঙ্গুলি। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, অর্জুন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার বা গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। রসায়নের অধ্যাপক ডক্টর বনবিহারী পাঠক তার বন্ধু জন স্টুয়ার্টসের চিঠিখানা পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। মনে মনে বললেন, একেই বলে সত্যিকারের বন্ধু। বনবিহারী নিজে শত চেষ্টা করেও যা পারেনি, স্টুয়ার্টসের চেষ্টায় তাই সম্ভব হতে চলেছে। চিঠিখানা এই রকম: প্রিয় পাঠক, অনেক চেষ্টা তদ্বিরের পরে অবশেষে মিশর সরকারের সম্মতি আদায় করেছি। মিশরের আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামে প্রায় 3000 বছরের পুরনো পঞ্চম রামসিসের যে মমিটা রয়েছে, সেই মমিটার দেহে জড়ানো কাপড়ের এক টুকরো কেটে নেওয়ার অনুমতি মিশর সরকার দিয়েছে তোমার রাসায়নিক পরীক্ষার জন্যে। তবে শর্ত একটাই, মমির দেহে যেন কোনো রকম ক্ষতি না হয়। বুঝতেই তো পারছ, মহামূল্যবান ওই মমির কোনো রকম ক্ষতি মনুষ্য ইতিহাসের এক মস্ত ক্ষতি। কাজেই সেটা বিচার করে তোমাকে কাজ করতে হবে। এই চিঠি পাওয়া মাত্র তুমি আলেকজান্দ্রিয়ায় চলে এসো। আমি সুয়েজ থেকে আলেকজান্দ্রিয়ায় গিয়ে এয়ারপোর্টে তোমাকে রিসিভ করব। আশা করি ভালো আছো। তোমার আমার থাকার ব্যবস্থা হবে হোটেল ডি প্যারিসে। এটি তোমার বিশ্বস্ত বন্ধু জন স্টুয়ার্ট। মুখে চুরুটের ঘন ঘন টান দিতে দিতে চিঠিটা কয়েকবার পড়লেন ডক্টর পাঠক। অনেক দিনের ইচ্ছা এতদিনে সার্থক হতে চলেছে। পৃথিবীর সব দেশের মিউজিয়ামেই মমি রয়েছে। সেই সব দেশের সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে পত্রালাপ করেও কোনো রকম ফল হয়নি। কোনো দেশের সরকারই তাকে অনুমতি দেয়নি। প্রত্যেকেরই সেই একই যুক্তি, এতে নাকি মহামূল্যবান মমির ক্ষতি হবে। তাই ডক্টর পাঠক যখন হাল প্রায় ছেড়েই দিয়েছেন, তখন খোদ মমির দেশ অর্থাৎ মিশর সরকার বিজ্ঞানের উন্নতির জন্য অনুমতি দিল ডক্টর পাঠককে। কোথায় কলকাতা আর কোথায় মিশরের সুয়েজ, কিন্তু এই দূরত্ব দুই বন্ধুর সম্পর্কের মধ্যে কোনো ছেদ ঘটাতে পারেনি। নিয়মিত চিঠির আদান প্রদান চলত তাদের মধ্যে। তুরস্কের রাজধানী আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপকের চাকরি নিয়ে বনবিহারী চলে যেতেই দুই বন্ধু খানিকটা কাছাকাছি এসে পড়লেন। একদিকে মিশরের সুয়েজ খাল আর অন্যদিকে তুরস্ক, মাঝে প্রায় 600 মাইলের ভূমধ্য সাগরের ব্যবধান। এ যুগে পৃথিবীর আশ্চর্য জিনিসের শেষ নেই। হাজার হাজার বছর আগে মিশরের ফারাও অর্থাৎ সম্রাট এবং গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুর পরে তাদের দেহগুলো কাপড়ে মুড়ে রেখে দেওয়া হতো। সেই কাপড়ের সঙ্গে মাখানো থাকতো এক ধরনের রাসায়নিক পদার্থ, যার গুণে হাজার হাজার বছর ধরে মৃতদেহগুলো অবিকৃত অবস্থায় সম্পূর্ণ অটুট থাকত। একালে মমি নিয়ে গবেষণা কম হয়নি। বিজ্ঞানীরা এই হাজার হাজার বছর অটুট মৃতদেহ নিয়ে অনেক রকমই গবেষণা করেছে, কিন্তু যে রাসায়নিক পদার্থ দিয়ে সে যুগের মৃতদেহকে অটুট রাখা হতো তার খবর একালের বিজ্ঞানীদের কাছেও অজানা। চেষ্টা করেও তারা কোনো হদিশ করতে পারেননি। এই বিষয়টির উপর গবেষণা করতে ডক্টর বনবিহারী পাঠক উত্তেজিত হয়ে উঠলেন, আর এই কাজে তার পাশে এসে দাঁড়ালেন তার দীর্ঘদিনের বন্ধু জন স্টুয়ার্টস। কনকনে শীতের রাত্রে আলেকজান্দ্রিয়া এয়ারপোর্টে প্লেন থেকে নামলেন বনবিহারী। বয়স 55-56, বেটেখাটো গোলগাল চেহারা, মাথায় বিরাট টাক, গায়ের রং ময়লা, উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ আর শুটের উপরে দামি লং কোট। সামান্য মালপত্র ট্রলিতে চাপিয়ে বনবিহারী এসে দাঁড়ালেন প্যাসেঞ্জার লাউঞ্জে। তিনি আশা করেছিলেন এখানেই তিনি দেখা পাবেন বন্ধু স্টুয়ার্টসের, কিন্তু কোথায় স্টুয়ার্টস? লাউঞ্জের মধ্যে মিনিট 10 দাঁড়িয়েই রইলেন তিনি। এদিক ওদিক তাকিয়ে বন্ধুর খোঁজ করতে লাগলেন। অবশেষে ভাবলেন বোধহয় কোনো কারণে স্টুয়ার্টস লাউঞ্জের ভিড়ে না এসে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তার জন্য। ট্রলি নিয়ে বাইরে এসে দাঁড়ালেন বনবিহারী। বাইরে লোকের ভিড়, সারি সারি গাড়ি দাঁড় করানো, প্যাসেঞ্জারেরা ওঠানামা করছে। তাদের মধ্যে কোট প্যান্ট পরা
যেমন ইউরোপীয় তেমন মিশরীয় রয়েছে। গেটের কাছে প্লাকার্ড হাতে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। প্লাকার্ডে বড় বড় অক্ষরে নাম লেখা। হঠাৎ একটা প্লাকার্ডের ওপর চোখ পড়তেই তিনি যেন স্বস্তি বোধ করেন। প্যান্ট ও হাওয়াই শার্ট পরা সেই লোকটির হাতে প্লাকার্ডের ওপর লেখা বিবি পাঠক ফ্রম আঙ্কারা। লোকটির চেহারায় তাকে মিশরীয় বলেই মনে হলো বনবিহারীর। ট্রলি নিয়ে বনবিহারী লোকটির দিকে এগিয়ে যেতেই লোকটি একগাল হেসে ইংরেজিতে জিজ্ঞেস করে, আপনি বিবি পাঠক? হ্যাঁ। একটা দরকারি কাজে সাহেব আটকে গেছেন, তাই তিনি নিজে আসতে না পেরে আমাকে গাড়ি নিয়ে পাঠিয়েছেন আপনাকে রিসিভ করে নিয়ে যেতে। সাহেব হোটেল ডি প্যারিসে অপেক্ষা করছেন আপনার জন্য। আলেকজান্দ্রিয়ার বিখ্যাত 5 স্টার হোটেল এটা। ধনীরাই সাধারণত এখানে ওঠে। বন্ধু স্টুয়ার্টসের বিবেচনায় মনে মনে খুশিই হন বনবিহারী। মিশরীয় লোকটি তার একমাত্র সুটকেসটি ট্রলি থেকে নামিয়ে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে সসম্মানে তাকে আহ্বান করে, আসুন স্যার, এই কাছেই গাড়ি পার্ক করেছি। বনবিহারী তার কাঁধে সাইড ব্যাগটা নিয়ে লোকটিকে অনুসরণ করে। ভূমধ্য সাগরের পাড়ে বিরাট বন্দর নগরী এই আলেকজান্দ্রিয়া। মিশরের রাজধানী কায়রোর পরেই এর নাম করতে হয়। বলতে গেলে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ক্ষেত্র এটা। খুব সুন্দরভাবে সাজানো গোছানো শহর। দামি মোটর গাড়ির পেছনের সিটে আরাম করে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলেছেন বনবিহারী। প্রায় আধ ঘন্টা পর বনবিহারীর মনে হলো তারা যেন শহরের কোনো অন্য প্রান্তে এসে পড়েছেন। এদিকে লোকজন বা গাড়ি ঘোড়া যেমন কম, বাড়িগুলোও তেমন অনেকটা জৌলুসহীন। একটু পরেই চুরুটের নেশাটা পেয়ে বসলো বনবিহারীকে। পকেট থেকে চুরুটের বাক্সটা বের করতেই তার খেয়াল হলো বাক্সটা ফাঁকা। শেষ চুরুটটি তিনি প্লেনে বসেই খেয়ে ফেলেছেন। মনটা কেমন যেন উসখুস করতে আরম্ভ করলো। হোটেলের কাছাকাছি তার নিজের হাবানা ব্র্যান্ডের চুরুটটা পাবে কিনা বুঝতে না পেরে তিনি ড্রাইভারের সিটে বসা মিশরীয় ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলেন, এইদিকে কোনো চুরুটের দোকান আছে? ইয়েস স্যার। জবাব দেয় লোকটি। এই তো কাছে একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, এখানে আপনি সবই পাবেন। কথা বলতে বলতে লোকটি একটি মাঝারি গোছের দোকানের সামনে এসে গাড়িটা দাঁড় করায়। সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বনবিহারী ঢোকেন দোকানে। বলতে গেলে ফাঁকাই দোকান, 2-4 জন মাত্র খদ্দের কাউন্টারের সামনে। বনবিহারীকে দেখে একজন কর্মী এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞাসা করে, কি দিয়ে আপনাকে খুশি করতে পারি স্যার? এক বাক্স চুরুট চাই। ও ইয়েস, এক্ষুনি দিচ্ছি। হাভানা ব্র্যান্ড আছে তো? ভেরি সরি স্যার, ওই ব্র্যান্ড তো আমাদের কাছে নেই। অন্য কোনো ব্র্যান্ড কি আপনার চলবে? না না, তাড়াতাড়ি বলে ওঠে বনবিহারী। একমাত্র ওই ব্র্যান্ড ছাড়া অন্য কিছু আমার চলে না। তাহলে তো খুবই মুশকিল, এই তল্লাটে তো ওই ব্র্যান্ড আপনি পাবেন না। কর্মচারীটির কথায় একটু যেন দমে যান বনবিহারী। একটা গোটা রাত চুরুট ছাড়া থাকতে হবে। হঠাৎ কর্মচারীটির নজর পড়ে বনবিহারী সাইড ব্যাগে লাগানো প্লেনের স্টিকারের দিকে। সেই দিকে তাকিয়ে লোকটি জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনি কি এয়ারপোর্ট থেকে আসছেন? বনবিহারী মাথা নেড়ে সায় দেয়। লোকটি আবার বলল, তাহলে তো আপনাকে ডাউন টাউন দিয়েই আসতে হয়েছে। ওদিকে অনেক বড় বড় স্টোরস রয়েছে, ওখানেই তো আপনার ব্র্যান্ড পেয়ে যেতেন। আমি তখন ঠিক খেয়াল করিনি যে আমার চুরুট কেসটা ফাঁকা। তাছাড়া এই শহরে আমি প্রথম, কোথায় কি পাওয়া যায় তাও জানি না। যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কোত্থেকে এসেছেন? আসকারা থেকে, তুরস্কের ক্যাপিটাল আসকারা। কোথায় যাবেন? হোটেল ডি প্যারিসে। হোটেল ডি প্যারিস? ওই হোটেল তো সম্পূর্ণ অন্যদিকে, এদিকে কেন এসেছেন? কর্মচারীটির প্রশ্নে কেমন যেন বিব্রত বোধ করেন বনবিহারী। তিনি কিছু জবাব দেওয়ার আগেই লোকটি আবার জিজ্ঞাসা করে, আপনি কি ট্যাক্সিতে এসেছেন? না। মাথা নেড়ে জবাব দেন বনবিহারী। আমার এক বন্ধু হোটেল থেকে গাড়ি পাঠিয়েছেন। আপনার গাড়ির ড্রাইভারকে আপনি চেনেন কি? মাথা নাড়েন বনবিহারী। এই ধরনের কথাবার্তা শুনে তার মনের মধ্যে বিভ্রান্তি যেন আরও বেড়ে ওঠে। কিছু একটা ঘটেছে অথবা ঘটতে চলেছে অনুমান করে তিনি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বলুন তো? পৃথিবীর আর 5টা বড় শহরের মতো এই আলেকজান্দ্রিয়াতেও ক্রিমিনালের অভাব নেই। শহরের বাইরে চাকচিক্যের দিকে তাকিয়ে ভেতরটা বোঝাই যায় না। একজন অপরিচিত ড্রাইভার আপনাকে হোটেল ডি প্যারিসে নিয়ে যাবে বলে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে চলেছে। এতক্ষণে একটা শঙ্কার ছায়া নেমে আসে বনবিহারীর চোখে মুখে। কর্মচারীটি কাউন্টারের বাইরে এসে বনবিহারীকে নিয়ে যেতে যেতে বলল, চলুন তো ড্রাইভারের সঙ্গে একটু কথা বলে আসি। বনবিহারী ফিরে আসতে দেরি করছে দেখে ড্রাইভারটি স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে উসখুস করছিল। অবশেষে একটি লোকের সঙ্গে তাকে আসতে থেকে লোকটা যেন একটু নড়ে চড়ে বসে। কেউ কিছু বোঝবার আগেই চোখের পলকে গাড়িটা স্টার্ট দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বউ করে উধাও হয়ে যায় ড্রাইভার। বনবিহারীর একমাত্র সুটকেসটিও চলে যায় গাড়িটার সঙ্গে।
ততক্ষণে একটা ছোটোখাটো ভিড় জমে গেছে। বনবিহারী বুঝতে পারেন এখানে পা দিতে না দিতেই একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছেন তিনি। কিন্তু কি সেই ষড়যন্ত্র? কেনই বা ষড়যন্ত্র? অবশেষে সেই কর্মচারীদের সাহায্যে যখন হোটেল ডি প্যারিসে এসে হাজির হলেন, তখন হোটেলের রিসেপশনে পায়চারি করতে করতে ছটফট করছিলেন জন স্টুয়ার্টস। বনবিহারীকে দেখেই তার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। তাড়াতাড়ি এগিয়ে এসে তিনি দুহাত দিয়ে বনবিহারীর হাতটা জড়িয়ে ধরলেন। কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? বনবিহারী কিছু জবাব দেওয়ার আগেই সঙ্গে সেই দোকানের কর্মচারীটি ইংরেজিতে কিছু বলতে চায়। স্টুয়ার্ট সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে স্থানীয় ভাষায় গড়গড় করে কথা বলতে থাকেন তার সঙ্গে। কর্মচারীটির কথা শুনতে শুনতে মুখখানা গম্ভীর হয়ে ওঠে স্টুয়ার্টসের। অবশেষে কর্মচারীটিকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বনবিহারীকে নিয়ে লিফটের দিকে এগিয়ে যান তিনি। হোটেলে 401 ও 402 দুখানা ঘর বুক করা হয়েছিল তাদের জন্য। নিজেদের ঘরে না গিয়ে বনবিহারীকে নিয়ে 402 নম্বর ঘরে এসে বসেন স্টুয়ার্টস। হঠাৎ বনবিহারী বলে ওঠে, আমি তো বুঝতেই পারছি না হঠাৎ আমার বিরুদ্ধে এখানে এরকম ষড়যন্ত্র কেন? না, তোমার একার বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র আমাদের দুজনেরই বিরুদ্ধে। ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমরা কিছু না জানলেও তারা আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে। বেশ ভেবেচিন্তে প্ল্যান করে তোমাকে চুরি করে নিয়ে যাওয়ার মতলবে ছিল তারা। আর সেই প্ল্যান মতোই এই হোটেলের সামনে একখানা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিল। আমার পক্ষে কিছু বোঝা সম্ভব ছিল না। আমি ঠিক সময় মতোই ওই ট্যাক্সিতে এয়ারপোর্টে রওনা হয়েছিলাম তোমাকে রিসিভ করতে। হঠাৎ মাঝপথে গাড়ির টায়ার পাঞ্চার। এখন বুঝতে পারছি আমাকে দেরি করিয়ে দিতে ওটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল। আর ওই শহরতলির পথে খালি ট্যাক্সি পাওয়াই দুষ্কর। অবশেষে এয়ারপোর্টে পৌঁছতে আমার বেশ দেরিই হয়ে গেল। তার আগেই তোমাদের প্লেন ল্যান্ড করেছে। প্যাসেঞ্জাররাও অধিকাংশই চলে গেছে। মনে মনে আশা করেছিলাম যে তোমাকে হয়তো ওখানে আমার জন্য অপেক্ষা করতে দেখব, কিন্তু পেলাম না তোমাকে। একবার মনে হয়েছিল তাহলে কি তুমি কোনো কারণে এখানে আসা ক্যান্সেল করে দিলে। গেলাম এয়ারপোর্টের অফিসে, সেখানে প্যাসেঞ্জার লিস্টে দেখলাম তোমার নাম। তখন নিঃসন্দেহ হলাম যে আমার দেরি দেখে তুমি সোজা হোটেলে চলে এসেছো, কিন্তু এখানেও তোমার দেখা না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। দেখো স্টুয়ার্ট, আমি এখানে নতুন, এখানে কেউ চেনেই না আমাকে। সেই আমার বিরুদ্ধে কে এবং কেনই বা এমন ষড়যন্ত্র করবে? দেখো বন, এখানে তোমাকে কেউ না চিনলেও আমাকে অনেকেই চেনে। সুয়েজে চাকরি করলেও এই আলেকজান্দ্রিয়ায় আমার যাতায়াত আছে। তবে এ কথাটা ঠিক যে ষড়যন্ত্রকারীদের প্রধান টার্গেট তুমি, তাই তোমাকে চুরি করার মতলবে ছিল তারা। কিন্তু কেন? আমার তো মনে হয় যে বিষয় নিয়ে তুমি গবেষণা করতে এখানে হাজির হয়েছ সেটা ওই ষড়যন্ত্রকারীদের পছন্দ নয়। তারা ভালোই জানে আসল গবেষণা করবে তুমি, আমি কেবল তোমাকে সাহায্য করব। হয়তো তারা ইতিমধ্যেই আঙ্কলারা বিশ্ববিদ্যালয় থেকে তোমার বায়োডাটা সংগ্রহ করে ফেলেছে। মমের ওপর এমন গবেষণা তো নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশেই তো এমন গবেষণা আগেও হয়েছে এবং এখনো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত সেই গবেষণায় কেউ সফল হতে পারেনি। আজও বিজ্ঞানীরা জানতে পারেনি যে কী রাসায়নিক পদার্থ মাখিয়ে সেই সকল মিশরীয়রা হাজার হাজার বছর ধরে মৃতদেহকে অটুট রাখত। তাহলে কি তোমার সন্দেহ হয় আমরা সফল হতে পারবো মনে করে অন্য কোনো বিজ্ঞানী আমাদের বাধা দিতে এরকম ষড়যন্ত্র করছে? দরজায় কলিং বেলের শব্দ। হোটেলে রুম সার্ভিসের একজন কর্মী কফি ট্রে নিয়ে ঢোকে। কফি খেতে খেতে বনবিহারীর আগের কথার জবাব দেন স্টুয়ার্টস। দেখো বন, বিজ্ঞান যতই সত্যের পূজারী হোক, বিজ্ঞানীদের মধ্যে যে রেশারেশি নোংরামির অভাব নেই তা তুমি জানো। কাজেই এই মুহূর্তে তোমার সন্দেহকে অমূলক বলি কি করে। তাছাড়া কি? তুমি নতুন হলেও এই অঞ্চলে আমি অনেক কালই আছি। মিশরীয়দের চরিত্র আমার অজানা নয়। এদের মধ্যে যেমন প্রগতিশীল মানুষের অভাব নেই, তেমনি অনেক ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীও আছে। 3000 বছরের পুরনো মমি তোমার আর আমার মতো বিধর্মীর হাতে যে অপবিত্র হয় তা তারা চায় না। কিন্তু মিশরীয় সরকারই তো আমাদের সেই অনুমতিটা দিয়েছে। হ্যাঁ, তা দিয়েছে, কিন্তু তাই বলে যে মৌলবাদীরা তা মেনে নেবে তার কোনো মানে নেই। কিন্তু শুনেছি আমাদের আগে নাকি একজন জার্মানি বিজ্ঞানী এই মমিটি নিয়ে গবেষণা করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। তার নাম ডক্টর ভন বিসমার্ক। শেষ পর্যন্ত তিনি তার কাজে সফল তো হননি, মাঝখান থেকে পাগল হয়ে গেলেন। পাগল? হ্যাঁ, পাগল। স্থানীয় লোকেরা কিন্তু বলে অন্য কথা।
তারা বলে সম্রাট পঞ্চম রামসিসের প্রেতাত্মা নাকি ডক্টর বিসমার্কের ওপর ভর করে তাকে পাগল করে দিয়েছে। এভাবেই নাকি বিধর্মীদের হাতের স্পর্শে কলুষিত সম্রাটের প্রেতাত্মা ওই জার্মান বিজ্ঞানীর উপর প্রতিশোধ নিয়েছে। 3000 বছর আগে মৃত ব্যক্তির প্রেতাত্মা 3000 বছর পরে প্রতিশোধ নিয়েছে। এই জাতীয় গাল গল্প তুমি বিশ্বাস করো স্টুয়ার্ট? তোমার আমার বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়ে দাও বোন, স্থানীয় মানুষদের মধ্যে তো অনেকেরই তাই বিশ্বাস। একটু থেমে স্টুয়ার্টস আবার বললেন, যাই হোক, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি আমাদের উপর একদল লোকের নজর রয়েছে, তারা আমাদের বিপদে ফেলতে চায়। তাই এখন থেকে আমাদের একটু সতর্ক হয়ে চলতে হবে। আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামটিকে বড়ই বলতে হবে। একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর, বিভিন্ন বিভাগ। তারই একটা ঘরে কারুকার্য করা সুদৃশ্য একটি টেবিলের ওপর রাখা হয়েছে 3000 বছর আগের মিশরের এক ফারাও, অর্থাৎ সম্রাট পঞ্চম রামেসিসের মমি। মস্ত বড় একটা কাঁচের আধারে ঢাকা সেই মমি। সেকালে মিশরীয়দের বিশ্বাস ছিল ধাতুর ঢাকনায় ঢাকা দেওয়া থাকলে মৃতের আত্মা আর মৃতদেহের মধ্যে ঢুকতে না পেরে একসময় ঘুরে ঘুরে চলে যায়। দর্শকদের দেখার সুবিধের জন্য সেই মিউজিয়ামে ধাতুর ঢাকনা অবশ্য সরিয়ে রাখা হয়েছে পাশে। আপাদমস্তক অজ্ঞাত এক রাসায়নিকে মাখা কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, হাত দুখানা ক্রস করে রাখা বুকের ওপর। দর্শকের সঙ্গে মিশে স্টুয়ার্টস ও বনবিহারী প্রথমে ভালো করে দেখে নিলেন সেই মমি। তারপর নিজেদের পরিচয় দিয়ে এসে বসলেন মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারের চেম্বারে। পরিচয়ের পালা শেষ হলে সালমান ওয়াদার বললেন, গভর্নমেন্ট থেকে আপনাদের সম্পর্কে অর্ডার পেয়েছি। তারপর খানিকটা বিরক্তির সুরে আবার বললেন, দেখুন, গভর্নমেন্ট তো হুকুম দিয়েই খালাস, ঝক্কি ঝামেলা তো আমাকেই পোয়াতে হবে। স্টুয়ার্টস জিজ্ঞাসা করলেন, ঝামেলার কোনো সম্ভাবনা আছে নাকি? তা তো একটু আছেই, বুঝতেই তো পারছেন মানুষের সেন্টিমেন্ট। তাই কাজটা আপনাদের করতে হবে খুব গোপনে ও সাবধানে। আমি চাই না একমাত্র আমি ছাড়া আপনাদের এই কাপড়ের টুকরো কেটে নেওয়ার কথা আর কেউ জানতে পারে, এমনকি মিউজিয়ামের অন্য কোনো স্টাফও নয়। বছর 5 আগেই এই মমি নিয়ে কত কাণ্ড হয়েছিল। কি কাণ্ড সেদিন হয়েছিল তা জানার জন্য সালমানের মুখের দিকে তাকিয়ে থাকে স্টুয়ার্টস ও বনবিহারী। বেশ, তাহলে শুনুন। বলেই সালমান সেই কাহিনীটা শোনায়, যা নাকি এর আগে স্টুয়ার্টসই বনবিহারীকে শুনিয়েছে। সালমান থামতেই স্টুয়ার্টস আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা মিস্টার ওয়াদার, এসব কথা কি আপনি বিশ্বাস করেন? একদম না। 3-4 হাজার বছর আগে মৃত এক ফারাওয়ের আত্মা এইভাবে একজন বিজ্ঞানী কাঁধে চেপে তাকে পাগল করে দেবে, এই ধরনের কথা এই যুগে ঠিক বিশ্বাস করা চলে না। আসলে কি জানেন মিস্টার পাঠক, এইসব হচ্ছে স্থানীয় মানুষের অনুমান কিংবা রটনা। বিজ্ঞানী ভন বিসমার্কের পাগল হওয়ার কারণ তার গবেষণার অসাফল্য বা অন্য কিছু, একমাত্র তিনি নিজে ছাড়া আর কেউ তা জানে না। যাক গে ওসব কথা, আপনারা যে কাজ করতে এখানে এসেছেন সেই কাজটুকু করে চলে যান। তা তো বটেই। তাহলে আপনারা কবে নাগাদ আপনাদের কাজ করতে চান? মমির দেহ থেকে আপনারা কতটা পরিমাণ কাপড়ের টুকরো কেটে নিতে চান? বনবিহারী জবাব দেন, ধরুন 1 ফুটের মতো। তার মানে 12 ইঞ্চি। মমির দেহের কোন জায়গা থেকে আপনারা কাপড় কেটে নিতে চান? যে কোনো জায়গা থেকে। তাহলে আমি বলবো মমির পিঠের দিক থেকে আপনারা কাপড় কাটবেন, তাতে সামনের দিক কোনো রকম বিকৃত হবে না। বেশ, কবে আপনারা কাজটা করতে চান? দিনও সময় ঠিক করে আপনাকে আমরা জানাবো। ঠিক আছে, তবে এবার আর আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। একমাত্র আমি নিজে ছাড়া এই মিউজিয়ামে অন্য কোনো স্টাফের কথাটা জানানো হবে না। মিউজিয়াম সপ্তাহে 1 দিন বন্ধ থাকে, ওই বন্ধের দিনই কাজটা করতে হবে। আমি নিজে থাকবো। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ মিস্টার ওয়েদার। দুজনেই উঠে দাঁড়ান। ঠিক তখনই সালমান বলে ওঠেন, ও হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। হোটেল ডি প্যারিসের নাম করে কে নাকি আপনাদের অন্য কোথাও নিয়ে গিয়ে বিপদে ফেলতে চেয়েছিল? স্টুয়ার্টস ও বনবিহারী পরস্পরের মুখের দিকে তাকান। তারপর বনবিহারীকে দেখিয়ে জবাব দেন স্টুয়ার্টস, আমাকে নয়, এনাকে। তো আপনি এ কথা জানলেন কেমন করে? আলেকজান্দ্রিয়া পুলিশ চিফ ব্রাহ্মণের কাছ থেকে। সে কি, তিনি জানলেন কি করে? আমরা তো ঘটনাটা তাকে জানাইনি। এ নিয়ে আমরা কোথাও কোনো অভিযোগও করিনি। দেখুন, খবর বাতাসে ভেসে আছে। বিশেষ করে মিস্টার পাঠকের মতো একজন বিদেশি বিজ্ঞানীকে এখানে কেউ বিপদে ফেলতে চেয়েছিল। এটা কি পুলিশের কানে না উঠে পারে? আমার তো মনে হয় সেই ডিপার্টমেন্টাল স্টোরের লোকেরাই খবরটা পুলিশকে জানিয়েছিল। পুলিশ চিফ যখন আপনাকে কথাটা জানিয়েছিলেন তখন মনে হয় তিনি আমাদের সম্পর্কে সব কথাই জানেন, এমনকি আমাদের কাজ যে এখানে তাও তিনি জানেন। দুজন হোটেলে ফিরে এলো। বনবিহারী স্টুয়ার্টসকে বললেন, মিস্টার সালমান ওয়াদারকে তো খুব ভালো লোক বলেই মনে হলো। ওর কথাবার্তায় বুঝলাম ওর থেকে আমরা যথেষ্ট সাহায্যই পাবো। বনবিহারীর কথায় স্টুয়ার্টস কোনো মন্তব্য করেন না। কৌতূহলী বনবিহারী আবার জিজ্ঞাসা করেন, ওকে, তুমি চুপ করে আছো যে? মিস্টার সালমান ওয়াদার সম্পর্কে তোমার ধারণা অন্যরকম নাকি?
এতক্ষণে ঠোঁটের এক কোণে মৃদু হাসি ফুটে ওঠে স্টুয়ার্টসের। বলেন, তোমরা ভারতীয়রা সব কিছুই মন দিয়ে বিচার করতে অভ্যস্ত। আমরা ব্রিটিশরা কিন্তু বিচার করি মস্তিষ্ক দিয়ে। মানে হলো তোমরা বড়ই আবেগপ্রবণ। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে তোমাদের মনের আবেগই বেশি কাজ করে, তাই তোমরা অতি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলো। এটা কি খারাপ? না, ভালো খারাপের কথা বলছি না, তবে এতে অনেক সময় ভুল মূল্যায়ন হয়, তাই বিপাকেও পড়তে হয়। স্টুয়ার্ট, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে কাউকে অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকাও ভালো। খুবই উচ্চাঙ্গের কথা নিঃসন্দেহে, তবে পৃথিবীতে এমন বিশ্বাসের ফল সবসময় ভালো হয় না। এই মিস্টার সালমান ওয়াদারের কথাই ধরো না। কেন, তার কথাবার্তার মধ্যে অবিশ্বাস করার মতো কিছু পেয়েছো কি? না বল, তেমন কিছু পাইনি ঠিকই, কিন্তু তাই বলে এখনই তাকে চোখ বুজে বিশ্বাস করে বসবার মতো তো কিছু পাইনি। তেমন কিছু বলছো কেন? তবে কি সামান্য হলেও কিছু পেয়েছো? বন, আমরা দুজনেই বিদেশি, এখানে একটা কাজে এসেছি। এখানে এসে পৌঁছবার সঙ্গে সঙ্গেই আমাদের, বিশেষ করে তোমাকে বিপদে ফেলতে কেউ বা কোনো গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এটা নিশ্চয়ই একটা প্রধান বিষয় বলে গণ্য হওয়া উচিত। আমাদের সঙ্গে প্রথম দেখায় সালমান ওয়াদারের উচিত ছিল এই প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করা, কিন্তু তিনি তা না করে আমাদের কাজের কথা নিয়ে আলোচনা করলেন। আমাদের বিদায় নেওয়ার সময় তার এই প্রসঙ্গটা মনে পড়ল। এটা একটু অদ্ভুত লাগছে না? উনি তো আমাদের সাবধান থাকতে বারে বারে উপদেশ দিলেন। হ্যাঁ, তা অবশ্য দিলেন, তবে তোমার চেয়ে এই মিশরীয়দের আমি অনেক ভালো চিনি। এদের মুখের কথায় মনের ভেতরটা টের পাওয়াটা খুব কঠিন। এটাই স্বাভাবিক। মিশর অতি প্রাচীন সভ্যতার দেশ, তাই বোধহয় এদের মুখের কথায় মনের কথা টের পাওয়া কঠিন। কোন মনীষী নাকি একবার বলেছিলেন, ঈশ্বর মানুষকে ভাষা দিয়েছেন মনের কথা প্রকাশ করার জন্য, কিন্তু সভ্য মানুষ মনের কথা লুকোবার জন্যই ব্যবহার করেন সে ভাষা। বন, অযথার দেরি না করে একটা দিন ঠিক করে সালমান ওয়াদারকে জানিয়ে দেওয়া উচিত। তা যা বলেছ, কিন্তু তুমি তো সেদিন বলেছিলে তার আগে একবার সে হতভাগ্য বৈজ্ঞানিক ডক্টর ভন বিসমার্কের ল্যাবরেটরিতে গিয়ে তার সহকারী সেই চীনে কেমিস্ট ডক্টর ইয়াংমিনের সঙ্গে একবার কথা বলা দরকার। ঠিকই, তবে আমার সন্দেহ তার কাছ থেকে তুমি কোনো সাহায্য পাবে কিনা। তোমার কথাতেই বলি, চীন ও মিশরের মতো একটা প্রাচীন সভ্যতার দেশ। তাছাড়া পরীক্ষায় বিসমার্ক ও ইয়াংমিন সফল হতে পারেননি। বিসমার্ক পাগলই হয়ে গেলেন। এই অবস্থায় ইয়াংমিন কি তাদের পরীক্ষার বিবরণ দিয়ে তোমাকে সাহায্য করবেন? তবে একবার যাওয়া যেতে পারে। চলো, কালই যাই। আলেকজান্দ্রিয়া শহরের এক প্রান্তে ভন বিসমার্কের বিশাল ল্যাবরেটরি। বাইরে থেকে দেখেই চমৎকৃত হন বনবিহারী। এর আগে বনবিহারী ইউরোপ ও আমেরিকার অনেক বিখ্যাত ল্যাবরেটরি দেখেছেন, কিন্তু তাও এমন নয়। বিরাট এলাকা নিয়ে বিজ্ঞান ও শিল্প সৌন্দর্য পাশাপাশি সাজানো। হঠাৎ দেখলে মনে হবে প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পরীতিতে সুন্দর কোনো সৌধ। ল্যাবরেটরির বর্তমান পরিচালক ডক্টর ইয়াংমিনের চেহারা তার নামের সঙ্গে বাস্তবিকই সামঞ্জস্যপূর্ণ। বয়স প্রায় 50-এর কাছাকাছি, এখনও ইয়াংম্যানের মতো দেখতে। এমনিতেই চীনাদের আসল বয়স আন্দাজ করা একটু শক্ত। ছিপছিপে চেহারা, পরনে পুরোদস্তুর সাহেবী পোশাক, মাথার চুল পাতলা, চোখে সোনার ফ্রেমের চশমা। কথা বলেন আস্তে আস্তে। ডক্টর ইয়াংমিন তার অফিস ঘর থেকে বেরিয়ে এসে নিজেই গাড়ি বারান্দায় স্টুয়ার্টস ও বনবিহারীকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। টানা লম্বা বারান্দায় পেরিয়ে যেতে যেতে বনবিহারী বলেই ফেললেন, কাজের কথা আলোচনার আগে আপনার এই সুন্দর লাইব্রেরিটা একবার ঘুরে দেখতে ইচ্ছা করছে। অবশ্যই আপনার যদি আপত্তি না থাকে। আপত্তি? একটু হাসলেন মিন। আবেগময় কণ্ঠে বললেন, দয়া করে আমার ল্যাবরেটরি বলবেন না। যিনি এত বড় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, আমার সেই স্যার ভাগ্যের পরিহাসে আজ উন্মাদ হয়ে নার্সিংহোমে আছেন। আমি তো তার প্রতিনিধি হয়ে কাজ চালাচ্ছি মাত্র। প্রায় 8 ঘন্টা ধরে ইয়াংমিন স্টুয়ার্ট ও বনবিহারীকে ঘুরিয়ে ঘুরিয়ে ল্যাবরেটরির বিভিন্ন বিভাগ দেখালেন। অবশেষে তারা এসে বসলেন ইয়াংমিনের খাস কামরায়। একটু পরেই কফি এলো। কফি খেতে খেতে তারা কথা বলতে লাগলেন। বনবিহারী বললেন, মিস্টার মিন, আমাদের এখানে আসার উদ্দেশ্য তো টেলিফোনে আপনাকে আগেই জানিয়েছি। এই ব্যাপারে আপনার সাহায্য প্রার্থনা করছি। অফকোর্স, জবাব দিলেন ইয়াংমিন। যে কাজের জন্য আপনারা এখানে এসেছেন, সেই কাজে আমার কাছ থেকে যাবতীয় সাহায্য আপনারা পাবেন। শুনেছি আপনাদের আগেও নাকি কেউ কেউ এই কাজে হাত দিয়েছিল, কিন্তু সফল হতে পারেননি। আপনাদের কাজের জন্য গোটা একটা কেমিস্ট্রি বিভাগ আমি ছেড়ে দিতে প্রস্তুত। না মিস্টার মিন, তার দরকার হবে না। মমির গায়ের কাপড়ের টুকরো নিয়ে আমি আমার কর্মক্ষেত্রে তুরস্কে ফিরে যেতে চাই।
সেখানে আসকারা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই আমি কাজ করব। বেশ তো, যা ভালো মনে করেন। তাহলে আপনিই বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। আপনাদের গবেষণার কাগজপত্র একবার দেখতে চাই আমরা। এগুলো হাতে পেলেই পরবর্তী গবেষণায় সুবিধা হবে। তা তো বটেই, কিন্তু একটু থামলেন মিন। দেখতে দেখতে তার মুখখানা দুঃখে ভরে ওঠে। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে আবার বললেন, খুবই দুঃখিত, আমাদের গবেষণার তথ্য সমৃদ্ধ এক টুকরো কাগজও আমরা দিতে পারবো না। কিছুই নেই আজ। নেই? সবই পুড়ে ছাই হয়ে গেছে। স্টুয়ার্ট ও বনবিহারী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন মিনের মুখের দিকে। হঠাৎ ইয়াংমিন জিজ্ঞাসা করেন, আচ্ছা, আপনারা কি মৃত মানুষে বিশ্বাস করেন? স্টুয়ার্ট বা বনবিহারী কোনো জবাব দেন না। ইয়াংমিন বলেন, আমি বুঝতে পারছি আপনারা বিশ্বাস করেন না। বর্তমান বিজ্ঞান নিয়ে যারা সাধনা করেন তাদের পক্ষে বিশ্বাস না করারই কথা। আমিও করতাম না, আমার স্যার ভন বিসমার্কও করতেন না। ইয়াংমিন বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর টেনে টেনে বলতে থাকেন, মিশরের সম্রাট পঞ্চম রামেসিসের মমির উপর আমাদের স্যার ফিজিক্যাল পরীক্ষা করতে চলেছিল। আমি স্যারকে সাহায্য করেছিলাম। ঠিক এমনই একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম আমি। দিন কয়েক ল্যাবরেটরিতে আসতেই পারিনি। আমার অনুপস্থিতিতে স্যার একাই কাজ চালাচ্ছিলেন। ইয়াংমিন আবার থামলেন। স্টুয়ার্ট ও বনবিহারীর মুখের দিকে একটু তাকিয়ে থাকেন। তারপর আগের মতোই ধীরে ধীরে বলতে থাকেন, সুস্থ হয়ে ফিরে এসে দেখি ল্যাবরেটরির ঘরে মমিটা ছিল তালা বন্ধ। শুনলাম আগের দিন সন্ধ্যায় স্যার মমির ঘরে তালা নিজের হাতে বন্ধ করে চাবি নিয়ে উত্তেজিতভাবে চলে গিয়েছেন, আর ফিরে আসেননি। কিছু একটা ঘটেছে অনুমান করে ছুটলাম স্যারের ফ্ল্যাটে। স্যার অবিবাহিত, নিজের ফ্ল্যাটে একাই থাকতেন। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির। গিয়ে দেখি স্যার তার ডেক চেয়ারে আচ্ছো অবস্থায় বসে ফটফট করছেন। মুখে জার্মান ভাষায় একটিমাত্রই কথা বলছেন, আমি দায়ী নই, আমি দায়ী নই। আমি তাকে অনেক বোঝাবার চেষ্টা করি যে তিনি দায়ী নন, কিন্তু তার মুখে সেই একই কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। তারপর অনেক প্রশ্নের পর তার অসংলগ্ন জবাবের মধ্যে থেকে যা বুঝলাম তা এক কথায় অবিশ্বাস্য। ল্যাবরেটরির ঘরে একা পরীক্ষা নিরীক্ষা করছিলেন স্যার। হঠাৎ নাকি ঘরের আলো আপনা আপনি নিস্তেজ হয়ে এলো। জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেও সেই ছায়ামূর্তির কর্কশ শব্দ শুনতে পাচ্ছিলেন তিনি। আমাদের স্যার এককালে মিশরীয় ভাষা জানলেও ওই মূর্তির ভাষা ঠিকঠাক বুঝতে পারছিলেন না। সম্ভবত ছিল প্রাচীন মিশরীয় ভাষা। তিনি অর্ধচেতন অবস্থাতেই চিৎকার করছিলেন যে আমি কিছু করিনি, এর জন্য আমি দায়ী নই। এ কাজের জন্য সরকার আমাকে নিয়োগ করেছে, আমি দায়ী নই, আমি দায়ী নই। ইয়াংমিনের কথা বলার ভঙ্গি ও বর্ণনা এমনই চমৎকার যে সেই মুহূর্তে বনবিহারী ও স্টুয়ার্টের মনে হচ্ছিল তারা যেন সেটা নিজের চোখেই দেখছেন। ইয়াংমিন থামতেই বনবিহারী জিজ্ঞাসা করল, তারপর? কিছুক্ষণ জমাট নিস্তব্ধতা ঘরের মধ্যে। একসময় ইয়াংমিনী নিজের স্তব্ধতা ভঙ্গ করলেন। দেখুন, ব্যাপারটা আমার কাছে খুব রহস্যময় ঠেকেছে। 3000 বছর আগে মৃত কোনো মানুষের আত্মা 3000 বছর পর সশরীরে এসে প্রতিশোধ নিতে চাইছে। ব্যাপারটা অবিশ্বাস্য। আবার দেখুন, এটা যদি কোনো সাধারণ মানুষের বেলায় ঘটতো তাহলে চোখের ভ্রম বা মানসিক ব্যাপার বলে ধরে নিতাম, কিন্তু ডক্টর বিসমার্কের মতো একজন যুক্তিবাদী বিজ্ঞানে তো আর সাধারণ দলে ফেলতে পারি না। পঞ্চম রামেসিসের ওই মমির সঙ্গে কি জড়িয়ে আছে কে জানে। স্যার তবুও প্রাণে বেঁচে গেছেন। শোনা যায় তার আগে কোনো এক বিজ্ঞানী নাকি এই মমি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে মারাই পড়েছেন। তাই নাকি? নাম ধাম জানি না, তবে এরকম কাহিনী প্রচলিত। স্যার নিজেই একদিন বলেছিলেন। কিভাবে তিনি মানা পড়লেন? ঘটনাটা নাকি আরো বিচিত্র। ভয়ঙ্কর এক বিষধর সাপের কামড়ে মারা গিয়েছিলেন তিনি। সাপের কামড়ে? মমি নিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে সাপ এলো কোত্থেকে? সেটাই তো আশ্চর্যের। অ্যাসপ নামে এক জাতীয় সাপের কথা শুনেছেন? অ্যাসপ? শব্দটা উচ্চারণ করে বনবিহারী চুপ করলেও স্টুয়ার্ট বলে ওঠেন, হ্যাঁ, এই মিশরে এককালে এক জাতের খুব ছোট কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছিল। শোনা যায় সেকালে মিশরের সাম্রাজ্ঞী ক্লিওপেট্রা নাকি ওই সাপের কামড় খেয়ে নিজে আত্মহত্যা করেছিলেন। বাহ, আপনি তো দেখছি এ সম্পর্কে অনেক খবর রাখেন। অ্যাসপ জাতের সাপ আজও আছে মিশরের মরুভূমিতে। আর পঞ্চম রামেসিসের ওই মমি থেকে তেমনই একটা সাপ বেরিয়ে এসে নাকি বিজ্ঞানীকে কামড়েছিল। বাহ, কি আশ্চর্য! সত্যি আশ্চর্য। আমি নিজে অবশ্য এসব প্রচলিত কথায় বিশ্বাসী নই, তবে দুর্ঘটনাটা দেখে আমার মনে হচ্ছে মমিটা বোধহয় অভিশপ্ত। আমার মনে হয় এটার বদলে অন্য কোনো মমি নিয়ে গবেষণা করা উচিত আপনাদের। আচ্ছা, ডক্টর ভন বিসমার্ক এখন কোথায় আছেন?
ওর কোনো চিকিৎসা হয়নি? হয়েছে, অনেক চিকিৎসা হয়েছে, কিন্তু তবুও কোনো ফলই হয়নি। একবার তার সঙ্গে দেখা করা যায় না? একটু ভাবলেন ইয়াংমিন, তারপর অনেকটা হতাশ কণ্ঠেই বললেন, আর দেখা করে কি করবেন? সেই তো জার্মান ভাষায় একই কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। এর বাইরে তিনি আর কোনো কথাই বলেন না, তবে মাঝে মধ্যে আপন মনে নিজের ভাষায় কিছু যেন বিড়বিড় করে, যার অর্থ কেউই বুঝতে পারে না। তবুও একবার তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, এতে আপত্তির কি আছে? কবে আপনারা যেতে চান বলুন, আমি সব ব্যবস্থা করে দেব। প্রায় 60-এর কোঠায় বয়স ভন বিসমার্কের। চিপচিপে চেহারা, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি, উস্কো খুস্কো মাথার চুল, চোখে মুখে কেমন যেন একটা ক্লান্তির চিহ্ন। নিজের কেবিনে একটা ডেক চেয়ারে চোখ বুজে শুয়েছিলেন বিসমার্ক। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচু কণ্ঠে ইয়াংমিন বললেন, কেন যেন আমাকে আর স্যার খুব একটা সহ্য করতে পারেন না, সবই আমার অদৃষ্ট। তারপর দুপায়ে গিয়ে বিসমার্ককে সম্বোধন করে বললেন, স্যার, ইনি হলো ডক্টর পাঠক, ভারতীয় বিজ্ঞানী, আর ইনি হলো মিস্টার স্টুয়ার্ড, প্রত্নতত্ত্ববিদ। এরা একটা বিশেষ কাজে এদেশে আপনার নাম শুনে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ইয়াংমিনের কথায় বিসমার্কের মুখে কোনো ভাবান্তর হলো না। পর মুহূর্তেই সবাইকে চমকে দিয়ে জোরে জোরে বলে উঠলেন তার মাতৃভাষায়, আমি দায়ী নই, আমি দায়ী নই। কথাগুলো বলতে বলতে ক্লান্ত ভঙ্গিমায় বিসমার্ক আবার বসে পড়লেন তার ডেক চেয়ারে। ইয়াংমিন একটু দূরে সোফায় বসতে বসতে নিচু কণ্ঠে বললেন, এমনভাবেই চলছে আজ থেকে 5 বছর। বনবিহারী জার্মান ভাষায় তাদের আলেকজান্দ্রিয়ার আসার উদ্দেশ্য বলতেই কয়েক মুহূর্তের জন্য বিসমার্কের চোখ যেন উজ্জ্বল হয়ে ওঠে। পরক্ষণে আবার আগের মতো ক্লান্ত ভঙ্গিতে আবার বলে ওঠেন, আমি দায়ী নই, আমি দায়ী নই। বনবিহারী জিজ্ঞাসা করেন, আমাদের কাজে আমরা কি আপনার কাছ থেকে কোনো কিছু সাহায্য আশা করতে পারি? সাহায্য? কিসের সাহায্য? আমি দায়ী নই। হ্যাঁ, আমরা জানি আপনি দায়ী নন, কিন্তু আপনার গবেষণা। গবেষণা? কিসের গবেষণা? আমি কোনো গবেষণা করিনি, আমি দায়ী নই। সম্রাট পঞ্চম রামেসিসের মমি নিয়ে আপনি গবেষণা করেছিলেন? না না না, আমি নিজের ইচ্ছায় করিনি, আমি দায়ী নই। এরপর বনবিহারী আরও কিছুক্ষণ বিসমার্কের সঙ্গে কথা বললেও তার কাছ থেকে সেই কথার পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই শোনা গেল না। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে ইয়াংমিন বললেন, আমি আগেই জানতাম এমন হবে। ফেরার পথে গাড়িতে বসে বনবিহারী স্টুয়ার্টসকে বললেন, পারফেক্ট জেন্টলম্যান ইয়াংমিন, আমাদের সাহায্য করতে নিজে আমাদের সঙ্গে করে নিয়ে এলেন। কে বলতে পারে আমাদের সঙ্গে বিসমার্কের কী নিয়ে কথা হয় তা নিজে কানে শোনবার জন্যই তিনি আমাদের সঙ্গে আসেননি? তোমার দেখছি সবেতেই সন্দেহ। এটাই তো আমার স্বভাব। অবশেষে মমির কাপড় সংগ্রহের জন্য একটা দিন ঠিক করে সালমান ওয়াদারকে টেলিফোনে জানিয়ে দেওয়া হলো। আগের দিন সন্ধ্যায় হোটেলের লবিতে পাশাপাশি বসে কথা বলতে বলতে স্টুয়ার্টস হঠাৎ বলে ওঠেন, বন, আমার ভয় ভয় করছে। ভয়? ভয়টা যেন কিসের তা তোমাকে বোঝাতে পারবো না, তবে একটা ভয়, দারুণ ভয়। বনবিহারী কিছু না বলে অবাক চোখে তাকিয়ে থাকেন বন্ধুর মুখের দিকে। মনে হচ্ছে আজ রাত্রে আমার ঘরে একা ঘুমোতে পর্যন্ত পারবো না। বেশ তো, তাহলে আজ রাতে তুমি আর আমি না হয় একই ঘরে শোবো। সেটা মন্দ নয়, তবে তোমার ঘরটা আমার ঘর চেয়ে ছোট। এক কাজ করা যাক, আজ রাতটা তুমি আর আমি আমার ঘরেই কাটাবো। সেই ব্যবস্থাই হলো। স্টুয়ার্টসের ঘরে পাশাপাশি দুটো খাটে স্টুয়ার্টস ও বনবিহারী শুয়ে শুয়ে দুই বন্ধুতে আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দুজনের ঘুম ভেঙে গেল কামরার বাইরে তুমুল কোলাহলে। বনবিহারী ও স্টুয়ার্ট বেরিয়ে আসতেই হোটেলের একজন কর্মী ছুটে এসে বলল, মিস্টার পাঠক বরাত জোরে বেঁচে গেছেন। মানে কি ব্যাপার? ভাগ্যিস কাল রাতে আপনি আপনার নিজের ঘরে ঘুমোননি। আপনার বদলে এখানকার একজন ঝাড়ুদার মারা গেছে আপনার ঘরে। সে কি? বলুন, খুলে বলুন ব্যাপারটা। স্থানীয় ভাষায় গড়গড় করে হোটেলের কর্মীটি ঘটনাটা বলে গেল স্টুয়ার্টকে। বনবিহারী স্টুয়ার্টের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই স্টুয়ার্ট বললেন, এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে তোমার ঘরে। হোটেলের একজন ঝাড়ুদার ঘর সাফ করতে ঢুকেছিল তোমার খালি ঘরে, সেখানেই সাপের কামড় খেয়ে তার মৃত্যু হয়েছে। তবে মরার আগে সেও তার হাতের ঝাড়ুলাটি দিয়ে সাপের মাথাটা থেতলে দিয়েছে। দুটো মৃতদেহ এখন রয়েছে তোমার ঘরে। কিছুক্ষণ বজ্রাহতের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বনবিহারী। তার মনে পড়ে গেল কাল রাতের কথা। তিনি স্টুয়ার্টের একটা হাতে নিজের হাতের মধ্যে নিয়ে আবেগজড়িত কণ্ঠে বললেন,
সত্যি কথা বলো তো ভাই, আমার ঘরে কাল রাতে এরকম একটা ঘটনা ঘটবে জানতে নাকি তুমি? তাই কি ভয় পাওয়ার অজুহাত দেখিয়ে তুমি আমাকে নিয়ে এসেছিলে তোমার ঘরে? কোনো জবাব না দিয়ে স্টুয়ার্ট বন্দুকে নিয়ে ঢোকে নিজের ঘরে। তারপর গম্ভীর কণ্ঠে বলেন, না, জানতাম না। তবে তুমি ঠিকই বলছো, তোমার উপর একটা অ্যাটাক হতে পারে অনুমান করেছিলাম। বন্ধুর কথায় বিপন্ন বোধ করে বনবিহারী। এক টুকরো কাপড় সংগ্রহ করতে এসে তাকে একই বিপদে জড়িয়ে পড়তে হলো। কেনই বা তার জীবন নিয়ে এমন টানাটানি? বনবিহারীর মনের কথা পড়ে ফেলে স্টুয়ার্ট। গম্ভীরভাবে বলেন, বন, এখন তুমি বোধহয় বুঝতে পারছো যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমরা যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজে বারে বারে বাগড়া দিতে চেষ্টা করছে। তারা আরও জানে এই কাজের আসল নায়ক হচ্ছে তুমি, আমি কেবল তোমার সহকারী। তাই তুমি এই আলেকজান্দ্রিয়ায় পা না দিতেই তোমাকে গুম করার চেষ্টা করেছিল। তারপর আবার কাল রাত্রের ঘটনা, তোমার ঘরে একটা সাপ ঢুকিয়ে দিয়ে তোমাকে মারতে চেয়েছিল। ওটা কি মিশরের সেই বিখ্যাত অ্যাসেফ সাপ? কি জানি, আমি তো দেখিনি। দেখে শুনে আমার তো মনে হচ্ছে শেষ পর্যন্ত পঞ্চম রামেসিসের মমির কাপড় টুকরো না নিয়েই আমাকে এই দেশ ছাড়তে হবে। শেষ পর্যন্ত কি হবে বলতে পারছি না, তবে ব্যাপারটা যতদূর গড়িয়েছে তার শেষ না দেখেও ছাড়ছি না। একটু পরেই পুলিশ হোটেল থেকে সেই সাফাই কর্মীর মৃতদেহটা সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর ম্যানেজার এসে তাদের বলে গেলেন যে দুপুর 2টোয় এখানকার পুলিশ চিফ তাদের সঙ্গে দেখা করতে চান, খুবই জরুরি। হোটেলের ম্যানেজার বেরিয়ে যেতেই বনবিহারী স্টুয়ার্টকে বললেন, তাহলে আজকের প্রোগ্রামের কি হবে? আজ দুপুর 2টোর সময় তো মিউজিয়ামে যাওয়ার কথা। তোমাকে যেভাবে টার্গেট করা হয়েছে তাতে তৈরি না হয়ে মিউজিয়ামে যাওয়াটা ঠিক হবে না। যারা আমাদের পদে পদে বাধা দিচ্ছে তারা কিছুতেই চাইবে না তুমি আমি আজ ছুটির দিনে মিউজিয়ামে গিয়ে সেটাকে নাড়াচাড়া করি। তাহলে তো আজকের মিউজিয়ামের প্রোগ্রাম ক্যান্সেল করে সালমান ওয়াদারকে টেলিফোন করতে হবে। হ্যাঁ, তাই করা উচিত। আমি শুধু ভাবছি পুলিশ চিফ হঠাৎ আমাদের ডেকে পাঠালেন কেন? আমার তো মনে হয় আজ হোটেলে যে ঘটনাটা ঘটলো সেই সম্পর্কেই বোধহয় তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে চান। হয়তো তাই। তাছাড়া আমাদের আজকের মিউজিয়ামের প্রোগ্রামটা অবশ্যই তার জানা আছে। সালমান ওয়াদারের কাছ থেকেই তিনি জেনেছেন। ওই ব্যাপারেই হয়তো কিছু তিনি জিজ্ঞেস করবেন আমাদের। মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারকে ফোন করতে হলো না, তার আগেই তিনি ফোন করলেন। টেলিফোন ধরেন বনবিহারী। ইয়েস, বনবিহারী স্পিকিং। ঠিকই ধরেছেন মিস্টার ওয়াদার। আজ সকালে আমার ঘরে যে ঘটনাটা ঘটেছে তাতে আজকের প্রোগ্রাম ক্যান্সেল না করে উপায় নেই। কি বললেন? আপনি জানেন? হ্যাঁ, জানাই স্বাভাবিক। এই বিখ্যাত হোটেলে এমন এক মার্ডারের খবর চারিদিকেই ছড়িয়ে পড়েছে। পুলিশ চিফ নিজে আপনাকে জানিয়েছেন ক্যান্সেল। তিনি নিজেই আজকের প্রোগ্রাম ক্যান্সেল করতে বলেছেন। খুব ভালো কথা। ঠিক আছে, দেখা হবে, বাই। পুলিশ চিফ ওমর রহমানের অফিস আলেকজান্দ্রিয়া শহরের কেন্দ্রস্থলে। রহমানের সঙ্গে পরিচয় পালা শেষ হতেই রহমান বললেন, আপনারা বোধহয় জানেন না, আপনাদের নিরাপত্তার জন্য সাধারণ পোশাকে 2জন পুলিশ অফিসার সর্বদাই আপনার ছায়ার মতো অনুসরণ করে আপনাদের। কিন্তু এ সত্ত্বেও আপনাদের ঘরে একটা জ্যান্ত সাপ পাচার করা হলো। কিভাবে সাপটাকে ঢোকানো হলো বলে আপনার ধারণা? তদন্ত করে আমার অফিসাররা রিপোর্ট দিয়েছে টয়লেটের এক্সস্টের ফাঁক দিয়ে ঢোকানো হয়েছিল। ওটা কি সাপ মিস্টার রহমান? সে ভয়ঙ্কর অ্যাসেপ নাকি? বইতে পড়েছেন বুঝি রানী ক্লিওপেট্রার আত্মহত্যার কাহিনী? ভাবলেশীন মুখে স্টুয়ার্ট চুপ করে থাকলেও পুলিশ চিফের সেই হাসিতে বনবিহারী একটু অপ্রস্তুত বোধ করেন। এবার হাসি থামিয়ে ওমর রহমান বললেন, মিস্টার পাঠক, কয়েক হাজার বছর আগে সেই অ্যাপস সাপের জাতি আজও টিকে আছে কি লুপ্ত হয়ে গেছে আমার জানা নেই। অ্যাপস না হলেও আপনাদের হোটেলে সেই সাপটি যে দারুণ বিষাক্ত ছিল তাতে কোনো সন্দেহ নেই। এক ছোবলেই শেষ করে দিয়েছে লোকটাকে। একটু থেমে রহমান আবার বললেন, আপনারা বিদেশি, আমাদের দেশে এসেছেন একটা বিশেষ কাজে। আপনাদের এখানে দেখভালের যাবতীয় দায়িত্ব আমাদের। যদিও আমরা আপনাদের সুরক্ষার ব্যবস্থা করেছি, তবু আপনাদের নিজেদের একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। এটা তো এখন জলের মতো স্বচ্ছ। কেউ বা কোনো গোষ্ঠী আপনাদের কাজ আটকাতে চাইছে। অবশ্য তাদের খুঁজে বের করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এতক্ষণ চুপ করেছিলেন স্টুয়ার্ট। ওমর থামতেই বললেন, মিস্টার রহমান, রসায়নবিদ ভন বিসমার্ক সম্পর্কে আপনার কি ধারণা? তার কথা দেখছি আপনারা জেনেছেন। আপনাদের কাজের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি? না, সরাসরি হয়তো নেই,
তবে আমাদের যে কাজ করতে এসেছি সেই কাজ আমাদের আগেই তিনি করতে গিয়ে পাগল হয়ে গেছেন। হ্যাঁ ঠিকই, তবে আপনাদের তেমন পাগল হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। বাস্তবিকই দুর্ভাগ্যজনক। ভন বিসমার্ক কেবল একজন বিখ্যাত বিজ্ঞানী নন, এই শহরে একজন সদ্য ব্যক্তিত্ব। তার এমন পরিণত হবে কেউ ভাবতেও পারেনি। বছর 5 আগে যদিও আমি পুলিশ চিফ ছিলাম না, কিন্তু সবটাই আমি জানি। এর প্রমাণ আমাদের হাতেই আছে। ভন বিসমার্কের ডায়েরির সেই ছেঁড়া পাতাটার কথা বলছেন? সরল কণ্ঠে জিজ্ঞেস করে স্টুয়ার্ট। আপনি জানলেন কেমন করে? এতে বিস্ময়ের কি আছে মিস্টার রহমান? কেবল আমিই নয়, এদেশের অনেকেই তা জানেন। আপনারা যে বিসমার্কের বাড়ি সার্চ করে জার্মান ভাষায় লেখা তার ডায়েরির একখানা ছেঁড়া পাতা পেয়েছিলেন, সে খবর তো সেদিনই খবরের কাগজে ছাপা হয়েছিল। একটা ইংরেজি কাগজ তো সেই পাতাটার ফটোকপিও চেপে দিয়েছিল। আপনি এত কথা জানলেন কি করে? বাহ, আমার পক্ষে জানতে অসুবিধে কোথায়? আমি তো আজ 10 বছর ধরে সুয়েজ ক্যানেল অথরিটির একজন কর্মী। আমি নিজেই সেই খবর পড়েছি। ফটোকপির ক্লিপও রয়েছে আমার কাছে। অবশ্য আমি জার্মান ভাষা পড়তে পারি না। পড়তে পারেন না অথচ ক্লিপিং রাখলেন? ব্যাপারটা একটু আশ্চর্যের নয়? নট এট অল মিস্টার রহমান। ফটোকপির পাশেই তার ইংরেজি অনুবাদ দেওয়া হয়েছিল। আপনি কি সব খবরেরই ক্লিপিং রাখেন? রোমাঞ্চকর রহস্যময় হলে অবশ্যই রাখি। রহস্যময় বলছেন কেন? বলবো না। পঞ্চম রামসিসের মমি, 3000 বছর আগের প্রেতাত্মা, ভন বিসমার্কের পাগল হওয়া, এই সব মিলিয়ে ব্যাপারটা দারুণ রহস্যময় আর ইন্টারেস্টিং। ওমর রহমান কি যেন একটা চিন্তা করে, তারপর উঠে দাঁড়িয়ে আলমারি থেকে মোটা একটা ফাইল নিয়ে এসে একটা ছেঁড়া পাতা স্টুয়ার্টের সামনে মেলে ধরেন। আপনি এটার কথা বলছেন তো? পাতাটার উপর একবার চোখ বুলিয়ে স্টুয়ার্ট বলল, এক্স্যাক্টলি, এটাই সেই। বন, তুমি তো জার্মান জানো, একবার পড়ে দেখো তো। পড়তে থাকেন বনবিহারী। দুর্ভাগ্য, এত চেষ্টা এত পরিশ্রম করেও সফল হতে পারলাম না। কতই না পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু না, হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা যে বস্তু দিয়ে একটা মৃতদেহ সংরক্ষণ করত তার হদিশ পেলাম না। যাক, বিজ্ঞান সাধনায় সফলতা বিফলতা তো আছেই, এ নিয়ে দুঃখ করে লাভ কি? ভবিষ্যৎ প্রজন্মের কোনো বিজ্ঞানী হয়তো এ নিয়ে আবার চেষ্টা করে সফল হবে, এইটুকুই কেবল আমার সান্ত্বনা। কাজ যখন শেষ হয়েছে তখন পঞ্চম রামেসিসের মমিটা আর আমার ল্যাবরেটরিতে লেখে লাভ নেই। আগামীকালই ওটা মিউজিয়ামে ফেরত পাঠাবো। ওখানকার অধ্যক্ষ সালমান ওয়াদারকেও তা জানিয়েছি। সহকারী ইয়াংমিনকে নির্দেশ দিয়েছি মমিটা পাঠাবার সব ব্যবস্থা করতে। সত্যি বলতে কি, এতদিন মমিটাকে নিজের কাছে রাখায় ওটার ওপরে কেমন যেন একটা মায়া পড়ে গেছে। কেবলই মনে হচ্ছে যিনি 3000 বছর আগে মিশরে রাজত্ব করতেন, এটা নিয়ে আজ আমার মতো একজন সাধারণ মানুষ ইচ্ছে মতো কতই না নাড়াচাড়া করছি। ঘড়ির কাঁটায় এখন রাত 9টা। ল্যাবরেটরিতে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। পঞ্চম রামেসিসকে একবার দেখতে ইচ্ছে করছে কাপড়ে জড়ানো তার দেহটাকে আরেকবার স্পর্শ করতে। ঘরে ঢুকলাম, সুইচ টিপে আলো জ্বাললাম, খুললাম মমির ঢাকনা, হাত দিয়ে একবার স্পর্শ করলাম। কিন্তু এ কি দেখছি আমি? এ কে? ডায়েরির পাতার পরের অংশটা আর নেই। সেদিন পুলিশ চিফের অফিস থেকে হোটেলে ফিরে এসে বনবিহারী বেশ শক্ত করে চেপে ধরলেন স্টুয়ার্টকে। বললেন, দেখো ভাই, এভাবে এড়িয়ে গেলে চলবে না। সত্যি করে বলো তো ব্যাপারটা কি? তোমার উদ্দেশ্য কি কেবল মমির গায়ের কাপড় জোগাড় করায় আমাকে সাহায্য করা, নাকি অন্য কিছু? না ভাই, আমাকে ভুল বুঝো না। তোমার কাজে সাহায্য করতে গিয়েই তো আমি মিশরীয় সরকারের কাছ থেকে পঞ্চম রামসিসের মমির কাপড় জোগাড় করার অনুমতি আদায় করেছি। তবে সেই সঙ্গে খুচরো অন্য 2-1টা উদ্দেশ্যও থাকতে পারে। যেমন? বিশ্বাস করো, তার সঙ্গে তোমার কাজের কোনো সম্পর্ক নেই। আমার ধারণা শেষ পর্যন্ত ওই কাপড়ের টুকরো জোগাড় করা সম্ভব নাও হতে পারে। তাহলে আঙ্কারা থেকে এতদূর ছুটে এসে এ ধরনের বিপদের ঝুঁকি নিয়ে এখানে থেকে লাভ কি? না না, এখনই নিরাশ হও না। আমি যা বলছি তা আমার অনুমান। আমার আন্দাজ মিথ্যে হলেই আমি খুশি হব। আর দেরি না করে মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারের সঙ্গে আগামী ছুটির দিনেই যাতে কাজটা হয়ে যেতে পারে তার ব্যবস্থা করতেই হবে। সেই দিন বিকেলে স্টুয়ার্ট একটা অদ্ভুত প্রস্তাব করল। বলল যে সে একজন শিল্পীর সঙ্গে আলাপ করতে চায়। শিল্পী? হঠাৎ এই পরিস্থিতিতে? দেখো, যেরকম টেনশনের মধ্যে রয়েছি তা থেকে মনটাকে একটু সরানো যাবে, তো একটু রিল্যাক্স করা যাবে। চলো, ভালো লাগবে। ভারী সুন্দর সেই শিল্পীর হাতের কাজ। অবশ্য লোকটির চালচুলো বলে কিছু নেই। নাম কি? কোথায় থাকে?
এই আলেকজান্দ্রিয়া শহরের একটা এতো গলির মধ্যে তার স্টুডিও। লোকটির নাম আবদুল্লাহ আজাম। একটা তক্তপোষের উপর আচ্ছন্ন অবস্থায় সিগারেট টানছিল একটি মধ্যবয়সী যুবক। স্টুয়ার্ট তার দিকে হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় ভাষায় বললেন, আমাকে চিনতে পারছেন মিস্টার আজাম? কয়েক মুহূর্ত স্টুয়ার্টের মুখের দিকে তাকিয়ে এক পাটি দাঁত বের করে আজাম হেসে বলল, আপনি এর আগে একবার এসেছিলেন না? মাথা নেড়ে সায় দেয় স্টুয়ার্ট। আবদুল্লাহ আজাম হেসে বললেন, আপনি সেবার তুতেন খামেনের একটা কাল্পনিক মূর্তি কিনে নিয়ে গিয়েছিলেন না? ইয়েস ইয়েস। এবার ইংরেজিতে জবাব দেয় স্টুয়ার্ট। তারপর বনবিহারীকে দেখিয়ে স্থানীয় ভাষায় বললেন, ইনি আমার ভারতীয় বন্ধু, একে নিয়ে এসেছি আপনার শিল্পকর্ম দেখাতে। খুব ভালো, খুব ভালো। বলতে বলতে কেমন যেন একটু ম্লান হয়ে ওঠে আবদুল্লাহ আজাম। তারপর খানিকটা উদাসীন সুরে বলতে থাকেন, আর শিল্পকর্ম, এদেশে কজনাই বা শিল্পকর্মে উৎসাহী। নেহাত আপনাদের মতো কিছু বিদেশি এদের কদর বোঝেন, তাই কোনো রকমে বেঁচে আছে। এরপর আবদুল্লাহ আজাম স্টুয়ার্ট ও বনবিহারীকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তার শিল্পকর্ম দেখাতে থাকেন। দেখতে দেখতে চমৎকৃত হন বনবিহারী। তার সেই প্রাথমিক অনীহা কেটে যায়। মূর্তিগুলো কেবল সুন্দরী নয়, মনে হয় যেন জীবন্ত। একটা ছোট মূর্তির সামনে এসে দাঁড়িয়ে পড়েন বনবিহারী। একজন মহিলার মূর্তি, অপরূপ সুন্দরী, যাকে বলে প্যারাগন অফ বিউটি। তার চুলের বিন্যাস সাবেকি মিশরীয় ধাঁচের। তার হাতে একটা ছোট সাপ। বনবিহারীকে মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে দেখে আবদুল্লাহ আজাম এগিয়ে এসে ভাঙা ইংরেজিতে বললেন, ক্লিওপেট্রা, সুইসাইড বাই স্নেক বাইট। অ্যাসেপ। মনে মনে উচ্চারণ করে বনবিহারী। মূর্তিটা তার এতই ভালো লাগে যে তিনি সেটাকে কিনে নেন। তার দাম অবশ্য বেশি নয়। ফিরতি পথে গাড়িতে বনবিহারী স্টুয়ার্টকে জিজ্ঞাসা করেন, সত্যি করে বলো তো, হঠাৎ এই শিল্পীর স্টুডিওতে এলে কেন? বললাম তো, টেনশন কাটাতে। তা আবদুল্লাহ আজামের কাজ তোমার কেমন লাগলো? চমৎকার, তবে লোকটা যেন একটু কেমন কেমন। বড় শিল্পীরা একটু কেমন কেমনই হয়, আচার আচরণের সাধারণের চেয়ে একটু অন্যরকম। এই আবদুল্লাহ আজামের কথাই ধরো না, মস্ত বড় শিল্পী, অথচ কেমনভাবে থাকে দেখলে তো। অদ্ভুত শিল্পী, কিন্তু কি জীবনযাত্রা! একটা ব্যাপারে আমার খুব আশ্চর্য লাগছে। দরজার সামনে টুলের ওপরে বসে থাকা ওই লোকটা, আমরা এলাম, কিন্তু লোকটা একবারও হাহু পর্যন্ত করল না, ঠায় বসে রইল চুপ করে। আবদুল্লাহ লোকটাকে ওখানে শুধু বসিয়েই বা রেখেছে কেন? সেবার প্রথম যখন আসি, ওই লোকটা আমাকে কি নাকালি না করেছিল। আমি সোজা লোকটার সামনে গিয়ে বললাম, আমি কি একবার আপনার স্টুডিওর মধ্যে যেতে পারি? লোকটা কিন্তু কোনো জবাব না দিয়েই চুপ করে বসে রইল। আমি আবার স্থানীয় ভাষায় ওই একই কথা জিজ্ঞেস করলাম। লোকটা তখনও নিরুত্তর। আমার সন্দেহ হলো লোকটা কালা নাকি। আর একটু কাছে গিয়ে লোকটার কাছে আবার জিজ্ঞেস করতে যাব, হঠাৎ হো হো করে হেসে উঠলাম। কেন? এটা কোনো জীবন্ত মানুষই নয়, মাটির তৈরি একটা মূর্তিকে জামাকাপড় পরিয়ে ওইভাবে বসিয়ে রাখা হয়েছে। অদ্ভুত তো। তা এর পেছনে শিল্পীর উদ্দেশ্য কি? কিছুই না, স্রেফ খেয়াল। এই দিয়েই তো প্রমাণ হয় শিল্পীর শ্রেষ্ঠত্ব, সেই গল্পের শিল্পীর মতো। গল্পের শিল্পী? সেই গল্পটা শোনোনি? একবার কোনো এক দেশের 3 জন শিল্পীর মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবার প্রয়োজন হয়ে পড়ল। প্রথম শিল্পীটি নিয়ে এলো বড় ক্যানভাসে অতি সাধারণ একটা ছবি, একটা খুঁটির সঙ্গে জড়ানো একটা লতা গাছ। গাছটি এতটাই জীবন্ত যে কোত্থেকে একটা গরু গুটি গুটি সেখানে এসে লতা গাছটাকে চাটতে আরম্ভ করল। দ্বিতীয় শিল্পী নিয়ে এলো একটা গোলাপ ফুলের ছবি। ছবিটা আনামাত্রই একদল মৌমাছি ছুটে এলো, ফুলের চারিদিকে গুনগুন করতে লাগলো। এবার তৃতীয় শিল্পীর পালা। সে নিয়ে এলো একখানা বড় ক্যানভাসে একখানা টাঙানো মশারির ছবি। হঠাৎ একটি লোক এগিয়ে এসে মশারিটা হাত বাড়িয়ে তুলতে গেল। বলাই বাহুল্য, এই শেষের শিল্পীরই শ্রেষ্ঠ প্রতিপন্ন হলো। প্রথম দুজন বোকা বানিয়েছিল পশু আর কীটপতঙ্গকে, শেষের জন খোদ মানুষকে। আমাদের আবদুল্লাহ আজমকেও ওই শেষের জনের সারিতে ফেলতে হবে। রাতটা ভালোই ভালোই কেটে গেল। মনে আশার সঞ্চার হলো বনবিহারীর। গবেষণার ফলাফল যাই হোক না কেন, মমির গায়ের এক টুকরো কাপড় নিয়ে গবেষণার সুযোগ পেলেই তিনি খুশি। অনেকদিন ধরে যেই সুযোগের তিনি অপেক্ষায় ছিলেন, আজ তা সফল হতে চলেছে। আর মাত্র কয়েকটা ঘন্টা। নিজের অ্যাটাচি কেসে কাজের জন্য টুকিটাকি জিনিসপত্র গোছাতে গোছাতে গুনগুন করে গান গাইছিল বনবিহারী। বন্ধুর ভাবভঙ্গি দেখে স্টুয়ার্ট বলল, আজ যে তুমি দারুণ মুডে রয়েছ। যা বলেছ ভাই, আর মাত্র কয়েক ঘন্টা। সুষ্ঠুভাবে কাজটা মিটে গেলে কালই আমি আঙ্কারার প্লেন ধরব।
বাবা যা চলছে। তোমার সাফল্যের জন্য আমি সবসময় যিশুর কাছে প্রার্থনা করছি। কাটায় কাটায় বেলা 2টো। স্টুয়ার্ট ও বনবিহারী এসে হাজির হলো মিউজিয়ামে। ছুটির দিন, মিউজিয়াম শুনশান, কোথাও কোনো লোকজন নেই, এমনকি সিকিউরিটি গার্ডকেও দেখা গেল না। সালমান ওয়াদার একাই বেরিয়ে এলেন। মৃদু হেসে বললেন, এমন ব্যবস্থা করেছি যাতে কাকপক্ষেও কিছু টের না পায়। মেনি থ্যাঙ্কস। পকেট থেকে একগোছা চাবি বের করে দরজা খুলে স্টুয়ার্ট ও বনবিহারীকে নিয়ে ভেতরে ঢোকেন সালমান। একটার পর একটা ঘর পার হয়ে তারা এসে দাঁড়ালেন মমির ঘরে। মাঝারি মাপের একখানি ঘর, একমাত্র মমি ছাড়া আর কোনো বস্তু নেই। কাঁচের আধারের মধ্যে শুয়ে রয়েছে ফারাও পঞ্চম রামেসিস। তিনজনেই নিষ্পলক দৃষ্টিতে মমির দিকে তাকিয়ে থাকে। নিস্তব্ধতা ভঙ্গ করে একসময় স্টুয়ার্ট বললেন, মিস্টার ওয়াদার, এবার কাচের আধারটা খোলার ব্যবস্থা করুন। আপনার নির্দেশ মতো মমির পিঠের কাছ থেকে এক টুকরো কাপড় আমরা কেটে নেব। সালমান ওয়াদার মুখ তোলেন, তাকান স্টুয়ার্ট ও বনবিহারীর দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, এক্সকিউজ মি, মমির এই কাছের আধার খোলা চলবে না। মানে অতি সহজ, মমির কাপড় আপনারা পাবেন না। কি আজে বাজে বকছেন? মিশর সরকারের অনুমতি রয়েছে আমাদের সঙ্গে। তাতে কিছু এসে যায় না। সরকারের সঙ্গে আমি যা বোঝার বুঝে নেব। এদেশের মৌলবাদীদের কাছে ব্যাপারটা গোপন থাকেনি। আজ সকালে টেলিফোনে তারা বলেছেন, এই মমি যদি বিধর্মী স্পর্শ করতে দিই তাহলে 1 ঘন্টার মধ্যে আমার মৃতদেহ পড়ে থাকবে আলেকজান্দ্রিয়ার রাস্তায়। কিন্তু মিশর সরকারের আদেশ পালন না করলে তো আপনাদেরই বিপদ ঘটবে। কিন্তু জীবন তো থাকবে। তাহলে কেন আপনি আমাদের এখানে নিয়ে এলেন? এ কথা তো টেলিফোনেই বলতে পারতেন। তাহলে তো এতক্ষণে আপনারা আমার বিরুদ্ধে সরকারি মহলে দৌড়ঝাঁপ শুরু করে দিতেন। কিন্তু তা থেকে কি আপনি রেহাই পাবেন? আমরা তো বেরিয়ে গিয়েই সরকারি মহলে সব জানাবো। সেই সুযোগ কি আপনারা পাবেন? এখান থেকে বেরোনোর পথ যে বন্ধ। হোয়াট অডাসিটি ইউ হ্যাভ! চিৎকার করে ওঠে স্টুয়ার্ট। সঙ্গে সঙ্গে সালমানের মুখের ভাবটা পাল্টে গেল। এক ঝটকায় পকেট থেকে একটা রিভলভার বের করে দুজনের দিকে তাক করতে করতে সিটি মারলেন। ঘরের অন্য পাশে একটা ছোট্ট দরজা খুলে সেখান থেকে এসে দাঁড়ায় একজন বিরাট চেহারার মিশরীয়। হ্যান্ডস আপ! স্টুয়ার্ট ও বনবিহারী হাত তুলল। একটি শব্দ উচ্চারণ না করে ওই লোকটির পেছনে যান। কোথায়? নিরুদ্দেশে। দ্রুত চিন্তা করতে থাকে স্টুয়ার্ট ও বনবিহারী, কি করবেন। রিভলভার নাচিয়ে হুঙ্কার দেয় সালমান, এখনই দরজার কাছে ওই লোকটার পেছন পেছন চলে যান, নতুবা এই রিভলভারের 6টা গুলি আপনাদের দুজনের মধ্যে ভাগ করে দেবো। আচমকা স্টুয়ার্ট বিদ্যুৎ গতিতে বনবিহারীর কাঁধে হাত দিয়ে তাকে মেঝেয় বসিয়ে দিয়ে নিজেও বসে পড়েন। মুহূর্তে গর্জে ওঠে রিভলভার। পরক্ষণে স্টুয়ার্ট পা দিয়ে প্রচণ্ড একটা লাথি মেরে মমির সেই টেবিলটা উল্টে দেন সালমান ওয়াদারের ওপর। টেবিলের ওপর চাপা পড়েন সালমান। ঝমঝম করে ভেঙে পড়ে মমির কাচের আধার। মমিটা ছিটকে পড়ে 2 টুকরো হয়ে যায়। ছিটকে যায় সালমানের হাতে রিভলভারটাও। লক্ষ্যভ্রষ্ট গুলি ভেঙে দেয় জানলার কাছে সার্সি। হঠাৎ গুলির শব্দে হুড়মুড় করে 3 জন পুলিশ অফিসার ঢুকে পড়ে। তাদের হাতে উদ্যত রিভলভার। দরজার কাছে সেই বিরাট চেহারার লোকটা ততক্ষণে অদৃশ্য। ঘটনার আকস্মিকতায় বনবিহারী বিমূঢ়। স্টুয়ার্ট কিন্তু স্বাভাবিক। কোনো সময় নষ্ট না করে তিনি স্থানীয় পুলিশ অফিসারদের বলেন, এখনই আমায় একবার মিস্টার অমর রহমানের সঙ্গে যোগাযোগ করতে হবে। বেশ, চলুন। একটু সময় কি একটা যেন চিন্তা করে স্টুয়ার্ট, তারপর বললেন, শোনো বন, চিফের কাছে আমাদের দুজনেরই যাবার দরকার নেই। এদেশে আমাদের আর কোনো ভয় নেই। নিশ্চিন্তে একটা ট্যাক্সি নিয়ে তুমি সোজা হোটেলে ফিরে যাও। মমি? এ নিয়ে তোমার কিছু ভাবতে হবে না, পুলিশ পাহারা থাকছে। হোটেলে ফিরে এসে বনবিহারী সেদিনকার ঘটনার কথা চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারলেন না সালমান ওয়াদারের মতন একজন সরকারি কর্মচারী হঠাৎ এরকম আচরণ করলেন কেন। কি তার উদ্দেশ্য, কি তার স্বার্থ? এটা স্পষ্ট, মমির কাপড় কেটে বনবিহারী যে গবেষণা করেন সালমান ওয়াদারের তা পছন্দ নয়। সেই সঙ্গে আরও বিস্ময়কর ব্যাপার তার বন্ধু স্টুয়ার্টের আচরণ। গোটা ব্যাপারটা বনবিহারী নিজের কাছে যতটা আকস্মিক, ততটা যেন তার বন্ধু স্টুয়ার্টের কাছে নয়। স্টুয়ার্ট যেন আগে থেকেই এর অনেক কিছু জানতেন। হোটেলে নিজের ডেক চেয়ারে শুয়ে এসব 7-5 ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছে বনবিহারী। হঠাৎ তার ঘুম ভাঙল দরজার শব্দে। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে নিজেই চমকে উঠলেন। পাক্কা 2 ঘন্টা ঘুমিয়েছেন। দরজা খুলতেই আশ্বস্ত বোধ করে বনবিহারী। সামনে স্টুয়ার্ট, কিন্তু মুখখানা তার গম্ভীর। ঘরে ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে স্টুয়ার্ট। বন্ধুর মুখের দিকে তাকিয়ে তার মনের কথাটা বোধহয় পড়ে নিলেন।
তারপর বললেন, আমি জানি তোমার মনের মধ্যে এখন হাজার প্রশ্ন। একটু অপেক্ষা করো, আগে হোটেলের ওয়েটারকে বলো কফি দিতে। বনবিহারী টেলিফোনে কফির কথা বলে আসতেই স্টুয়ার্ট বললেন, আর কী বা বলার আছে, আসল পাখি হাওয়া। তার মানে সালমান ওয়াদার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে নাকি? না না, তিনি এখন পুলিশের জিম্মায়। সালমান ওয়াদার ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন, তবে তিনি প্রধান নন। স্টুয়ার্টের জবাব দেওয়ার আগেই হোটেলের ওয়েটার কফি নিয়ে ভেতরে ঢোকে। কফিতে আরাম করে একটা চুমুক দেয় স্টুয়ার্ট। তারপর বলেন, নামটা শুনে চমকে উঠো না। ষড়যন্ত্রের প্রধান হচ্ছেন ভন বিসমার্কের সহকারী ডক্টর ইয়াংমিন। এতে আর আশ্চর্যের কি আছে? এ তো হতেই পারে। বিজ্ঞানের গবেষণার ব্যাপারে পৃথিবীতে এ জাতীয় ঘটনা অনেকই ঘটেছে। বিজ্ঞানেরও তো মানুষ, ঈর্ষা দেশ তাদের মধ্যেও থাকতে পারে। ইয়াংমিন ও সালমান ওয়াদার ছাড়া এই ষড়যন্ত্রের মধ্যে আরও একজন আছে, তিনি শিল্পী আবদুল্লাহ আজম। আবদুল্লাহ আজম? তিনি এই চক্রান্তের মধ্যে এলেন কেমন করে? দেখো বোন, তুমি যা ভাবছো তা নয়, এর কারণটা সম্পূর্ণ আলাদা। এক ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইম। আর এই চক্রের মধ্যে পড়ে ডক্টর ভন বিসমার্কের মতো অত বড় বৈজ্ঞানিক আজ উন্মাদ। মমির দেশ বলতে পৃথিবীতে কেবল মিশরকেই বোঝায়। তা সত্ত্বেও মিশরের পথে ঘাটে মমি পাওয়া যায় না। হাজার হাজার বছর ধরে পুরনো মমি খুব দামি বস্তু। ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির কাছে সারা পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ছড়িয়ে থাকা মমির হিসেব আছে। এর বাইরে আর কোথাও মমি থাকতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বছরখানেক আগে নিউ ইয়র্কের একজন ধনীর নিজস্ব মিউজিয়ামে একটা মমির খোঁজ পাওয়া গেল। সবাই অবাক, এই মমি এলো কোথা থেকে? তবে কি কোনো চোরাকারবারির কাছ থেকে নিউ ইয়র্কের ওই ধনী ব্যবসায়ী এটা কিনেছেন? পুলিশের হাতে ধরা পড়ে তিনি স্বীকার করতে বাধ্য হলেন, একজন বিদেশির কাছ থেকে গোপনে তিনি এটা কিনেছেন। কে সেই বিদেশি, কি তার পরিচয়, কিছুই তিনি বলতে পারলেন না। প্রশ্ন হলো, এই মমিটা তাহলে এলো কোথা থেকে? পৃথিবীর সবকটা মমির যখন একটা হিসেব আছে, তখন এই মমিটা অবশ্যই কোথাও থেকে চুরি করে আনা হয়েছে। সাধারণ পুলিশের হাত থেকে এবার তদন্তের ভার নিল আমেরিকার FBI, অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কিছুদিন তদন্ত করে তারাও কিছু খুঁজে পেল না। এমনকি ব্যাপারটা আরও গোলমেলে হয়ে উঠল যখন ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির মাধ্যমে জানা গেল কোনো দেশের কোনো মিউজিয়াম থেকেই কোনো মমি খোয়া যায়নি। তখন স্বভাবতই সন্দেহ পড়ল এই মমির দেশ মিশরের উপরে। মিশর সরকার অস্বীকার করলেও সন্দেহ হলো, এখানকার কোনো অঞ্চলের পিরামিড জাতীয় কোনো কিছু থেকে কোনো দুষ্টচক্র মমিটা জোগাড় করে আমেরিকায় পাচার করেছে। ইন্টারপোল কথাটার অর্থ নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, যার সদর দপ্তর প্যারিসে। হালে পানি না পেয়ে শেষ পর্যন্ত FBI দ্বারস্থ হলো ওই আন্তর্জাতিক পুলিশ অর্থাৎ ইন্টারপোলের। নামে আন্তর্জাতিক পুলিশ হলে কি হবে? পৃথিবীর দেশে দেশে তাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক কিন্তু নেই। তারা কাজ করে সেই দেশের পুলিশের উপর নির্ভর করে। সন্দেহের তীর যখন এই মিশরের উপরে পড়ল, তখন এদেশের পুলিশও তদন্ত শুরু করল। কিন্তু তদন্ত ওই পর্যন্তই, কোনো সূত্র খুঁজে পেল না তারা। স্বভাব, স্রেফ স্বভাব, যাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তুমি তো জানো, প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তু সম্পর্কে আমার বরাবরই ঝোঁক। সুযোগ পেলেই ওইসব বস্তুর সন্ধানে আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। পঞ্চম রামেসিসের মমি নিয়ে কাজ করতে গিয়ে ভন বিসমার্কের পাগল হয়ে যাওয়ার সংবাদটা পড়ার পর থেকেই ওই বিষয়ে আমি প্রথম আকৃষ্ট হই। সে প্রায় বছর 5 আগের কথা। সেই থেকে ব্যাপারটা ঘুরছিল আমার মাথার মধ্যে। তারপর বছরখানেক আগে ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির একটা জার্নালে পেলাম নিউ ইয়র্কের সে বেওয়ারিশ মমির খবর। সেই থেকে আমি লেগে পড়েছি ব্যাপারটার পেছনে। অবশেষে আজই সেই বেওয়ারিশ মমির রহস্যের সমাধান হলো। তবে দুঃখের বিষয়, এই রহস্য চক্রের যিনি পান্ডা, সেই ইয়াংমিন একটুর জন্য হাতছাড়া হয়ে গেলেন। ওমর রহমানের ল্যাবরেটরিতে যখন পুলিশ হানা দেয়, তার কিছুক্ষণ আগেই তিনি মিশর ছেড়ে পালিয়েছেন। অবশ্য সালমান ওয়াদার ও আবদুল্লাহ আজম পুলিশের হেফাজতে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই সব রহস্যের জট খুলে গেল। তবে তোমার দুর্ভাগ্য, মমির কাপড়ের টুকরো আর জুটল না তোমার ভাগ্যে। খালি হাতেই তোমাকে আংকলাটা ফিরে যেতে হবে। কেন? মমিটা তো এখনো ওই মিউজিয়ামে আছে। ওটা থেকে এক টুকরো কাপড়। বনবিহারীকে কথার মাঝপথেই থামিয়ে স্টুয়ার্ট তার নিজের পকেট থেকে একটা ছোট্ট জিনিস বের করে বনবিহারীর হাতে দিয়ে জিজ্ঞাসা করেন, বলো তো বোন, এটা কি? পাথরের মতো শক্ত অথচ হালকা। দেখে তো মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিসে তৈরি কোনো বস্তুর ভাঙা খণ্ড।
দ্যাটস রাইট, মিউজিয়ামের পঞ্চম রামসিসের মমির ভাঙা খণ্ড এটা। বলছো কি? হ্যাঁ, ওটা পঞ্চম রামসিসের আসল মমি নয়, নিপুণ শিল্পী আবদুল্লাহ আজমকে দিয়ে তৈরি করানো। ওটা আসল মমির অবিকল নকল, যা নাকি এখানকার মিউজিয়ামে এই 5 বছর ধরে হাজার হাজার দর্শক রামসিসের মমি বলে জেনে এসেছে। আসল মমিটা পাচার হয়েছে ওই নিউ ইয়র্কে, আর তা করেছে ইয়াংমিন আর সালমান ওয়াদার ষড়যন্ত্র করে। তাহলে ভন বিসমার্কের ব্যাপারটা? প্রেতাত্মার ব্যাপারটা স্রেফ ইয়াংমিনের রটনা। বিসমার্ক পাগল হয়ে গেছেন ঠিকই, তবে প্রেতাত্মার ভয় নয়, দুশ্চিন্তায়। তিনি ইয়াংমিনের ষড়যন্ত্র ধরে ফেলতেই ইয়াংমিন পাল্টা চাপ দিতে শুরু করে তাকে। বলতে লাগলেন, আপনি নিজেই ল্যাবরেটরিতে এই ধরনের কাণ্ড করেছেন। ভয়ে কুঁকড়ে উঠলেন ভন বিসমার্ক। মানি লোকের মান যাওয়ার চাইতে মৃত্যুও ভালো। তাই তিনি পারলেন না সত্যি ব্যাপারটাকে বাইরে প্রকাশ করতে, না পারলেন মুখ বুজে সহ্য করতে। নিজের ডায়েরিতে আসল ঘটনা লিখে রেখে গিয়েছিলেন তিনি, যার একটিমাত্র অসম্পূর্ণ পাতা পাওয়া গিয়েছিল। অবশেষে ভাবনা চিন্তায় পাগলই হয়ে গেলেন। মুখে তার কেবল একটাই কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। স্টুয়ার্ট উঠে দাঁড়ায়। আর কিছু তোমার জানার আছে বন? সব পরিষ্কার তো? বন্ধুর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে বনবিহারী বললেন, হ্যাঁ, আর একটি মাত্র প্রশ্নের উত্তর পাইনি। বলো। বনবিহারী জানতে চাইল যে সে ইন্টারপোলের কিনা। হো হো করে হেসে উঠে বনবিহারীর পিঠে একটা মৃদু থাপ্পড় দিয়ে স্টুয়ার্ট বললেন, হবেও বা।